বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। ঘন কুয়াশা আর যানবাহনের বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে প্রাণ। নারায়ণগঞ্জ বিআরটিএ কার্যালয়ে পদে পদে হয়রানি, দালাল ছাড়া হয় না ড্রাইভিং লাইসেন্স, নির্বিকার প্রশাসন। শীতে কাঁপছে রাজধানী সহ ১৩ জেলা। পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রি, ঘরে আরো ৩ থেকে ৪ দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ। কামাই না করলে খামো কি? এটাই তো আমাদের কর্ম না। এই কুয়াশা, যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। তাপমাত্রা সামনে থেকে আরো কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে ৭ তারিখের কুয়াশার ইয়েটা কেটে যাবে। না ফেরার দেশে চলে গেলেন রূপালী পর্দার অভিনেত্রী অঞ্জনা রহমান। মারা যান বঙ্গবন্ধু মেডিকেলে, বাদ জোহর এফডিসিতে জানাজা। এবং ফের উত্তাল ভারতের মণিপুর রাজ্য। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুকিদের দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছে আমি ফারজানা আলীনা। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। শঙ্কা নিয়ে গাড়িতে চড়ছেন যাত্রীরা। ঘন কুয়াশার পাশাপাশি যানবাহনের বেপরোয়া গতিকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। সহকর্মী সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ঘন কুয়াশায় বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। বেগ পেতে হচ্ছে গাড়ি চলাচলে। প্রতিদিনই ঘটছে একাধিক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। গেল এক সপ্তাহের মধ্যে এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরে 10 জনের প্রাণ, আহত হন অন্তত 30 জন। যত্রতত্র পার্কিং সহ ঘন কুয়াশায় লাইট না জ্বালিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন চালকরা। কোনো লাইট মাইট কিছুই নাই। কুয়াশার ভিতরে একটা গাড়ি নষ্ট হলে ওর লাইট ইমার্জেন্সি জ্বালায় রাখার কারণ, ওর দরকার হলো লাইট জ্বালায়। লাইটের কারণে কালকে ওই ঘন কুয়াশার কারণে দেখে নাই, এই কারণে দুর্ঘটনাটা ঘটছে। রানিংয়ে যাইতাছি, বামে খারাপ হয়েছে, ওইটা তো মনে করেন দেখতে দেখতে মনে হয় একটা গাড়ি মেরে দিতেছে ব্রেক করার আগে। এদিকে নিয়মকানুন না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে কারণ হিসেবে দেখছেন যাত্রীরা। ড্রাইভাররা বেপরোয়াভাবে গাড়ি চালায়, যার কারণে আমার মূলত যে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তারা আপনার গাড়ির গতিসীমা যে এটা মানছে না। ঘন কুয়াশার পাশাপাশি চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে জানায় ফায়ার সার্ভিস। আর পুলিশ বলছে দুর্ঘটনা রোধে বাড়াতে হবে সচেতনতা। চালকদের একটা প্রতিযোগিতার মনোভাব থাকে, ওভার স্পিড, ট্রাফিক আইন না মানা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি বের হওয়া। স্ট্রেট রাস্তা, সোজা রাস্তা হয়ে যায় না, বাংলাদেশের মধ্যে তো এরকম রাস্তা নাই। ড্রাইভার এই রাস্তায় উঠলে মহা উৎসবে গাড়ি চালানোর চেষ্টা করে। আমাদের এখানে স্পিড গান রয়েছে, স্পিড গানের মাধ্যমে আমরা মামলা দিচ্ছি, কিন্তু রাত্রেবেলা আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নাই। পরিসংখ্যান বলছে 2022 সালের জুন থেকে এ পর্যন্ত এক্সপ্রেসওয়েতে 990টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 140 জন, আহত হয়েছেন 1445 জন। দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জে বিআরটিএ কার্যালয়ে পদে পদে হয়রানি, দালাল ছাড়া হয় না ড্রাইভিং লাইসেন্স। কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে দালালের দৌরাত্ম চলছে বছরের পর বছর ধরে। নির্বিকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে অবৈধ পথে হাঁটছেন সেবাগ্রহীতারা। সহকর্মী বিলাল হোসেনের পাঠানো তথ্য এবং ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে বিআরটিএর কার্যালয়। এখানে পুরো জেলার মানুষ তাদের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি নিবন্ধন করে থাকেন, এজন্য দিতে হয় পরীক্ষাও। তবে সবই লোক দেখানো মাত্র, কারণ দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করতে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। আবেদন থেকে শুরু করে লাইসেন্স পাওয়া পর্যন্ত হয়রানিতে পড়তে হয় আবেদনকারীদের। সময় মতো মেলে না লাইসেন্স, তাই বাধ্য হয়ে সাধারণ মানুষ অবৈধ পথে হাঁটছেন। এমনকি গাড়ি চালানোর পরীক্ষা ও ডোপ টেস্টেও নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে দালালের এমন দৌরাত্ম্য চলছে বছরের পর বছর। প্রায় 80% মানুষই হচ্ছে যে দালালের মাধ্যমে আসছে, যার কারণে কোনো নিয়ম শৃঙ্খলা তো কিছুই নেই। যে বলেছি দালালের মাধ্যমে করেছি, তবে এক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে নিজে চেষ্টা করেছিলাম, তো আমি বাধ্য হয়ে পরে দেখলাম যে দালালের কাছে গেলে আমার এই ধরনের ভোগান্তি নেই।
কার্যালয়টিতে প্রতি মাসে 6 শতাধিক ড্রাইভিং লাইসেন্স আবেদন করে স্থানীয় বাসিন্দারা। তবে তার 80% হয় দালালের মাধ্যমে। মূলত দালালদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ চলে মুঠোফোনে, সেখানেই হয় লেনদেন। নামে বেনামে প্রতিষ্ঠানও দালাল চক্রের সঙ্গে যুক্ত। যদিও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমার অফিসের কেউ কোনো দালালের সাথে জড়িত নাই আমি জানি, এবং যদি জড়িত পাওয়া যায় বা প্রমাণ সাপেক্ষে বের হয় তা অবশ্যই তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার সদর কার্যালয়ে তার বিরুদ্ধে লিখব যে ইনি জড়িত আছেন। আর জেলা প্রশাসক বলেন, দালাল কর্মচারী আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এসে কেউ অভিযোগও করে নাই, আচ্ছা আমি দেখবো, তারপর আমি এটা নিয়ে যদি এরকম হয় তাহলে কঠোর ব্যবস্থা নিব, এটা লিখবেন যে কঠোর ব্যবস্থা নিবে। আবেদনকারীদের হয়রানি বন্ধ সহ সব দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান নারায়ণগঞ্জবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হিমেল বাতাসে অনুভূত হয় তীব্র শীত। এতে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল এবং দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। সহকর্মীদের পাঠানো তথ্য এবং চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। শুক্রবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আর সন্ধ্যার পরে হিমেল বাতাসে তাপমাত্রা আরও নিম্নগামী হওয়ায় তীব্র শীত অনুভূত হয়। তীব্র ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শৈত্যপ্রবাহের কবলে পড়েছে নদী তীরবর্তী চর ও দ্বীপচরের কয়েক লাখ মানুষ। এখন ঠান্ডাতে ঘর থেকে বেড়া জানা বুঝছেন, আমার সেই একেবারে সমস্যা হয়ে গেছে ঠান্ডাতে। আমার কে দেয় আমার কম্বল? আমার কেউ দেয় না কম্বল। কামাই না করলে খামো কি? এটাই তো আমাদের কর্ম না। এই কুয়াশা যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। হাত পা বরফ হয়ে যায়, গাড়ি চালাতে পারি না। এই যে ঠান্ডা, আমার খুব কষ্ট। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। সকাল 9টায় তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। শীত বস্ত্রের জন্য দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড শীত পড়তেছে চুয়াডাঙ্গায়, তাই আমরা ভ্যান চালাচ্ছি, শীত লাগছে। সকালবেলা বেরোলে তার খুব কষ্ট হচ্ছে, মাছের ব্যবসা করি, পানি টানি না চলবে, খুব কষ্ট হচ্ছে। পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। দেশে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাপমাত্রার পারদ আরও নিচে নেমে পুরো মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলাও শীতের অনুভূতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরিস্থিতি যেটা আছে এটা আমরা আশঙ্কা করছি আগামী 7 তারিখ পর্যন্ত কম বেশি চলবে। হ্যাঁ, তাপমাত্রা সামনে থেকে আরও কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে 7 তারিখের পরে কুয়াশার ইয়েটা কেটে যাবে। দিনের তাপমাত্রা ওঠানামার জন্য কিন্তু আমরা এই সময় তীব্র শীত অনুভব করছি, এবং এই সময় কিন্তু দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 10 ডিগ্রি কমে গেছে। যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। দর্শক, তাপমাত্রা কমে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা। আমরা চলে যাচ্ছি তার কাছে। ছোটন, আমাদের বলবেন যে শীত নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন পড়ছে শীত? লিনা, আজকে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখেছি শীতের তীব্রতা দক্ষিণাঞ্চলেও, যে উপকূলীয় জেলা ভোলায়। তো আজকে যে তাপমাত্রা সেটি রয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। যদিও অন্যান্য দিনের তুলনায় একটু বেশি হলেও কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেশি, এবং আপনার এখন পর্যন্ত কিন্তু
বলা যায় যে আপনার সূর্যের দেখা মেলেনি। গত 2 দিনও কিন্তু একই অবস্থা ছিল, 2 দিন ধরে সূর্যের দেখা মেলেনি। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন যারা খেটে খাওয়া মানুষ আছেন, দিনমজুর রয়েছেন, তারা কিন্তু বেশি বিপাকে পড়েছেন এই শীতের তীব্রতার কারণে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেমনটি বলা হয়েছে, তারা বলছিলেন যে এই যে মেঘলা আকাশ রয়েছে, এরপরেই মেঘলা আকাশ কেটে গেলে শীতের তীব্রতা আরো বাড়বে এবং একই সাথে এ মাসের 7 থেকে 8 তারিখের দিকে কিন্তু শৈত্য প্রবাহের একটি আশঙ্কার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা আসলে স্থানীয় মানুষজনের সাথে কথা বলবো। শীতের তীব্রতা কেমন দেখছেন আর আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা শীতে? আরে আমাকে শীতে খুব প্রচুর পরিমাণে শীত করতে আছে, খেত খাবারের কাজ করানো যায় না, কোনো সকাল থেকে বাড়ানো যায় না কুয়াশার জন্য। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, খেটে খাওয়া মানুষগুলো বলছিল যে তাদের শীতের তীব্রতার কারণে যে অসুবিধা হচ্ছে সেটি, এবং একই সাথে আমরা জেনেছি হাসপাতালগুলোতে খবর নিয়ে শীতের তীব্রতার কারণে কিন্তু নানান রোগে আক্রান্ত হচ্ছে, শিশু থেকে শুরু করে বয়স্ক লোকজন কিন্তু আক্রান্ত হচ্ছে এবং প্রতিদিনই হাসপাতালগুলোতে কিন্তু রোগীদের চাপ বেড়েই চলছে। এমন এই যখন অবস্থা, এই অবস্থার কারণে যে অসুবিধাগুলো সৃষ্টি হচ্ছে হাসপাতালগুলোতে চাপ পড়ছে। আমরা একজন কৃষকের সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো আপনাদের শীত কেমন পড়ছে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? আমাদের দেশে প্রচুর শীত, আমরা শীতের জন্য কাজ করতে পারছি না। হ্যাঁ, আর কি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন লীনা, কৃষক যারা রয়েছেন তাদের তো মাঠে সকালবেলা থেকে কাজ করতে হয়, তারাও কিন্তু এই তীব্র শীতের কাবু অবস্থা, তাদের বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এবং এই শীতের কারণে তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি সংকটে পড়েছেন। এবং উপকূলের মানুষ কিন্তু আমাদেরকে বলছিলেন যে তাদের যেহেতু সংকট চলছে, এই মুহূর্তে যদি কম্বল বা গরম কাপড় বিতরণ করা হয় সেক্ষেত্রে তারা শীত নিবারণের ব্যবস্থা কিন্তু তারা করবে। এবং আমরা জেলা প্রশাসন থেকে আমরা জেনেছি এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম রয়েছে কিনা। তারা বলছিলেন যে 9000 কম্বল বরাদ্দ এসেছে ভোলা এবং 2-1 দিনের মধ্যে সেই কম্বল কিন্তু তারা বিতরণ করবেন উপকূলের ছিন্নমূল মানুষের মাঝে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে তীব্র শীতকষ্টে ভুগছে উপকূলের মানুষ, তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব পঞ্চগড়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, আপনার সেখানকার শীতের কি অবস্থা দেখছেন, মানুষের দুর্ভোগ কেমন? ধন্যবাদ ছোটন আপনাকে। আসলে আপনি জানেন বরাবরের মতোই কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়। এই মৌসুমের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু আসলে পঞ্চগড়ে হয়েছে গতকালকে 8.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে যদি সকাল 9টায় আমি বলি, সকাল 9টায় তাপমাত্রা তেঁতুলিয়া অফিসে রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মৃদু শৈত্য প্রবাহ কিন্তু আমাদের পঞ্চগড় জেলায় কিন্তু দিয়ে বয়ে যাচ্ছে। হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিনই পঞ্চগড় জেলার উপর দিয়ে বইছে, যেই কারণে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে। যদিও এখন সূর্যের আলো পড়েছে, অর্থাৎ সূর্যের আলোতে উষ্ণতা নিচ্ছে অনেকেই। সকালে আমি 7টার খবরেই আমি দেখেছিলাম যে খড়কুটো জ্বালিয়ে মানুষের ঠান্ডা নিবারণের জন্য চেষ্টা করছে অনেকেই। আসলে কিন্তু এখন রৌদ্র ওঠার কারণে বাজার হাট এবং রাস্তাঘাটে কিন্তু নেমে পড়েছে, যেই কারণে কিন্তু আসলে লোক সমাগম অনেকটা বৃদ্ধি পেয়েছে। এদিকে আমরা হাসপাতাল এবং ক্লিনিকগুলোর কথা যদি বলি, সেগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে এমনটি বলেছেন সিভিল সার্জন। জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, এই জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে প্রায় 35,000 শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি রাজনৈতিক এবং বিত্তবান যারা রয়েছে তারা কিন্তু আসলে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। তবে একটি কথা আপনাদেরকে মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে পঞ্চগড়ে যেহেতু শীতের মোক্ষম একটি সময়, এই সময় যারা দানবী রয়েছে, যারা বিত্তবান রয়েছে, তারা যেন এই সময়টিকে বেছে
নিয়ে শীতবস্ত্র প্রদান করেন বা দেন, এইরকম একটি অবস্থা। এর পাশাপাশি আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু আসলে কয়েকটি শৈত্যপ্রবাহ পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হবে, যেই কারণে কিন্তু তীব্র শীত অনুভূত হবে এবং ঘন কুয়াশায় ঢাকা পড়বে পুরো পঞ্চগড় জেলা। যেই কারণে সকলকে ডাক্তাররা বলছেন যে সকলেই যেন এই ঠান্ডা এবং কুয়াশা থেকে পরিত্রাণ পেতে যেন ব্যবস্থা রাখেন এবং জেলা প্রশাসনও এরকম কথা জানিয়েছেন যে শীত মোকাবেলায় সকল রকম প্রস্তুতি রাখা হয়েছে। আমরা দেখেছি যে আসলে ফুটপাতের যে পুরাতন কাপড়ের দোকানগুলো, সেই পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে সাধারণ মানুষজন, অসহায় মানুষজন, নিম্ন আয়ের মানুষজন, তারা ভিড় করছে। তারা এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লিনা, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, পঞ্চগড় এবং ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নায়িকা অঞ্জনা রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার জানাজা আজ বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন FDC-তে অনুষ্ঠিত হবে। জ্বরে আক্রান্ত হয়ে টানা 10 দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত 1 জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। মৃত্যুর সংবাদ শুনে রাতে হাসপাতালে আসতে থাকেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এ সময় হাসপাতালে আবেগাপ্লুত হয়ে পড়েন তার স্বজন এবং সহকর্মীরা। এ পর্যন্ত 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অঞ্জনা, 2 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সহকর্মীরা অনেকে কিন্তু যোগাযোগ করতে পারেন। এটি আসলে এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের বিষয় যে আমরা ইউনাইটেডে আজকে ওনার শেষ বিদায়ে আমরা সবাই আসতে পেরেছি। এই কিছুক্ষণ আগে আমি গেছি, আমি ভাবছি একটা মিরাক্কেল হবে, এবার আপু ফেরত আসবে। আমি বাসে যে বসতেও পারিনি, আরে ফোন দিয়ে বলে আপু তাড়াতাড়ি আসেন, সবাইকে জানান। ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে, ওনার বোন জামাই আমাকে বলেছে, সেটা জুরাইন, রাইট? ওনাদের আত্মীয় আছে না? একবার প্ল্যান হয়েছিল 11টায়, 11টা অনেকে জানবেও না শীতেরই, তো আমরা ইনশাআল্লাহ বাদ জোহর। অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। গেল কয়েক বছর ধরে এই তৎপরতা বেড়েছে, যার প্রভাব পড়েছে সামাজিক, পর্যটন, শিক্ষা ও উন্নয়ন খাতে। এই অবস্থায় পাহাড়ে শান্তি ফেরাতে আবার ঐক্যের ডাকে সাড়া দিয়েছে 12 জনগোষ্ঠীর মানুষ। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। মুহুর্মুহু গুলির শব্দ, হত্যা, অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ বান্দরবানের জনজীবন। নতুন বছরে নতুন বাংলাদেশে সেই দুর্নাম দূর করতে আবারও উদ্যোগ নিয়েছে পার্বত্য জেলা পরিষদ। নতুন সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সম্প্রীতির মিছিলে এক হয়েছে পাহাড়ে বসবাসরত 12 জনগোষ্ঠীর মানুষ। সবার একটাই দাবি, KNA সহ সব অস্ত্রধারী সদস্যদের সন্ত্রাসের পথ ছেড়ে শান্তির পথে ফেরানো। তাদের মতে বম সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠী অসহায় জীবনযাপন করছে। এই সংকট নিরসন, শিক্ষা প্রসার, অর্থনৈতিক উন্নতি ও পর্যটন শিল্পের উন্নয়ন করতে হলে অভিমানী অস্ত্রধারীদের ফেরাতে হবে শান্তির পথে। পাহাড়ি বাঙালি মিছিল এরকম হয় না, কিন্তু এবারে মিছিলটা অন্যরকম। সবাই সম্প্রীতির মাধ্যমে একসাথে মিছিল করতেছে, ভালো লাগতেছে। মূলত আমাদের সম্প্রীতির অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যে যাতে কোনো ঝামেলা না থাকে, কোনো ধরনের ভেদাভেদ না থাকে। আমাদের এখানে বান্দরবনে বা আমাদের পাহাড়ি এলাকায় যে কোনো ঝামেলা হলে যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি এবং সেটা সমাধান করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বান্দরবান এলাকায় আমরা যারা আছি, আমরা সবাই সুখে শান্তিতে সম্প্রীতিভাবে আমরা থাকতে বা বসবাস করতে চাই। জেলার সুনাম ফিরিয়ে আনতে সম্প্রীতির মিছিল ও ঐক্যের ডাককে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধ পাহাড়ের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা তাদের। আজকে সম্প্রীতি মিলন মেলার একটা করে দেওয়ার বা সবাই একসাথে হয়েছি আমরা, অনেক ধন্যবাদ। সবাই একত্রিতভাবে আমরা মিলন মেলাটা আমরা ঠিকমতো করতে পারছি। এই যে রাষ্ট্র পরিবার কর্তা হিসেবে যে দায়িত্ব নিয়েছে আপনাদের অভিমান ভাঙার জন্য বা আপনাদেরকে শান্তি সম্প্রীতির পথ দেখানোর জন্য আজকের এই সম্প্রীতির মিছিল। আপনাদের বলতে চাই, এই সম্প্রীতির মিছিলে আপনারা
আসবেন, আপনারা সে আগের মতো সুন্দর জীবনযাপন করতে আসবেন। নিজ জাতিগোষ্ঠীর পোশাক, বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন হাতে মিছিলে মিলিত হয় হাজারো মানুষ। শান্তির জন্য একসঙ্গে, সন্ত্রাসের বিরুদ্ধে একজোট, বম সম্প্রদায় শান্তি চায়। কেএনএফ সন্ত্রাসী, তারা বম নয় সহ নানা স্লোগান লেখা ফেস্টুন নজর কাড়ে মানুষের। এই মিছিল ছাড়াও পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ে পথনাটক প্রদর্শন করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষের তালিকায় 8 ফুট 6 ইঞ্চি উচ্চতায় শীর্ষে ছিলেন কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলী। মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে মারা যান 2020 সালে। এবার ঝিনাইদহে 7 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষের দেখা মিলেছে। আসাদুল ইসলাম নামের 28 বছরের এই যুবকের ওজন 105 কেজি। মহেশপুর উপজেলার শ্রীপুর পাবনাপাড়া গ্রামের ফজের আলীর ছোট ছেলে আসাদুল। সহকর্মী মেহেদি হাসান সবুজের পাঠানো তথ্য এবং ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বয়স যত বাড়ছে ততই আসাদুলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাকে দেখতে নানা এলাকার মানুষ ভিড় করছেন তার বাড়িতে। একটু পড়লে পারে কোনো একটা চাকরি হয়তো পড়িনি, কাজ কাম ঠিক মতন করতে পারে না, টলি মলি চালাই খাই, মাঠের কাজ করতেই পারে। তাকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা যায় তা মনে হয় ভালো হয়। মতো উচ্চলম্বা ব্যক্তি আমাদের এই ঝিনাইদহ জেলার ভিতরে নেই আর কি। তো সে যখন গাড়ির উপরে আপনার ওই ধান সাজায় তো তার অন্যরকম একটা পরিবেশ আসে, আর সে অনেক একটা মানে অন্যরকম একটা মন মানসিকতার মানুষ। গরিব ফ্যামিলিতে জন্ম তো ওনার, যে কাজ বাজ করতে খুব কষ্ট হয়, কৃষি ফ্যামিলিতে জন্ম। তা সরকারিভাবে যদি ওনাকে আর্থিক কিছু সাহায্য করা যেত আমার মনে হয় ভালো হতো আর কি। 6 ভাই বোনের মধ্যে আসাদুল ইসলাম সবার ছোট। যখন তার বয়স 10 বছর তখন থেকে হঠাৎ অস্বাভাবিক আকারে শারীরিক গড়ন বাড়তে থাকে। গরিব বাবার সংসারে জন্ম নেওয়া আসাদুল লেখাপড়া করার সুযোগ পাননি। বর্তমানে পাওয়ার টিলার চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালান। চলাচল অসুবিধা একটু হয়, কেননা সে নাম্বা মানুষ অন্য কাজ করতে পারে না, গাড়িটা চালায়। এখন খাওয়া দাওয়া কম হয়ে যায়, মাথায় কোনো বোঝা নিতে পারে না। তার 1 নম্বর পারে খালি গাড়িটুকু চালাই আসে। এই সবাই মানে তার মুখও তাকাই থাকে যে এত নাম্বা কমতে হয়েছে। এরম দেখে ওই ঝিনাইদহ যায়, ওই মহেশপুর যায়, যশোর যায়, সবাই তাকাই থাকে। ঘর কিংবা কোনো দোকানে ঢুকতে গেলে প্রায় সময়ই মাথায় আঘাত পান তিনি। গায়ের পোশাক থেকে শুরু করে সবকিছুই বানাতে হয় অর্ডার দিয়ে। না করলে চলাফেরা করবো কি দিয়ে? কাজ তো কর্ম আমার এইটা, কর্ম করতে কষ্ট হলে তো কর্ম করতে হবে। জামা কাপড় ভাই আমার মনে করেন সাধারণভাবে কোনো পাওয়া যায় না, আমাকে প্রস্তুতি নিতে আগের থেকে, যে আমার চলতে ফিরতে কি কি লাগবে সেগুলো আমার আগের থেকে প্রস্তুতি নিয়ে তৈরি করে রাখি। চলাফেরার দিকটা আমি একটু মানে একটু কষ্ট পাই, যে মনে করেন এখনকার যুগে যেভাবে আমি চলতে পারি না ভাই, এটা একটু মনে মনে কষ্ট পাই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তার সংসারে 2টি ছেলে সন্তান রয়েছে। সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ। হলুদে হলুদে ছেয়ে গেছে ফসলের মাঠ। সরিষা ফুলের সোনালি আভায় মোড়ানো মাঠগুলো যেন পরিণত হয়েছে হলুদের গালিচায়। এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য এবং ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। এ এক অপরূপ দৃশ্য। দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ। শীতের সোনালি রোদে ঝিলমিল করছে সরিষা ফুল। দেখে মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি। মাঠের পর মাঠ হলুদে একাকার, মাঝে সরল রেখার মতো সরু আইল, দুপাশে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সরিষা ফুলের সারি। তাই তো পল্লী কবি জসিমউদ্দিন লিখেছিলেন, মাঝখান দিয়ে সরু বাঁকা পথখানি, দোষ দিও না কো ফুলেরা, তোমার ধরিলে আঁচল টানি। গাইবান্ধা জেলার 7টি উপজেলায় দেখা যায় নয়ভিরামের দৃশ্য, যা উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নানান বয়সের সৌন্দর্য পিয়াসীরা। পরীক্ষা শেষে স্কুল বন্ধ, সেই জন্য বিনোদনের জন্য আমরা একটু এখানে বেড়াতে আসছি ফ্যামিলি সহ। প্রতি বছরেই ঘুরতে আসি সর্ষে ফুলে, বড় ফুল সবাই মিলে ঘুরতে আসছি। প্রিয়জনকে নিয়ে ছুটে আসেন অনেকেই। সরিষা ক্ষেতের আইল ধরে হেঁটে ঘুরে ঘুরে দেখছেন তারা। স্মৃতি ধরে রাখতে তুলছেন ছবি। বিকালে অনেক ছেলে মেয়ে
এখানে হই হুল্লা এবং ছবি টবি তোলে, অনেক অনেক আনন্দ ফুর্তি করে। বেড়ানোর মতো ছবি তোলার মতো সেরকম কোনো স্কোপ নাই, তাই এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। একঘেয়েমি জীবনে একটু সজীবতার আশায় ছুটে আসেন অনেকেই। প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরাও নিয়ে আসেন সন্তানদের। এখানে একটি প্রকৃতির মাঝে তারা বেড়ে উঠবে, তারা চার দেয়ালের মাঝে বন্দী থাকে, তারা প্রকৃতি দেখবে, প্রকৃতি থেকে শিখবে কিভাবে একটি ফুল থেকে একটি দানা হয়, দানা থেকে সরিষা হয়। ফ্যামিলি সহ আমরা এখানে দেখতে আসছি। এখানে অনেক পরিবার আসছে, আপনারা জানেন, এই বিনোদন নেওয়ার জন্য। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা অবস্থা এখানে বিরাজ করছে। গেল বছর গাইবান্ধা জেলার 7টি উপজেলায় সরিষা চাষ হয়েছে 15,200 হেক্টর জমিতে। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 16,554 হেক্টরে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের মণিপুর রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সাথে কুকিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কানপোকপি জেলায় এই ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষে আহত পুলিশ সুপার সহ বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ, এতে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। এদিকে মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। আরো জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। নতুন করে সংঘাতের আগুন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। রাজ্যটির কাংপোকপির পাহাড়ি এলাকা থেকে নিরাপত্তা বাহিনীকে সরানোর দাবি তুলে আসছে কুকিরা। সে দাবি নিয়েই শুক্রবার সন্ধ্যায় কাংপোকপির পরিবহন ধর্মঘটে নামেন তারা। এতে বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাংপোকপির ডেপুটি কমিশনারের দপ্তরের দিকে এগিয়ে যায় কুকি জনতা। দেশটির গণমাধ্যম জানায়, ভবন লক্ষ্য করে পাথর ছুটতে থাকে কুকিরা। এর পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টার সময় আহত হয় বেশ কয়েকজন বিক্ষোভকারী। এছাড়াও আহত হন কাংপোকপির পুলিশ সুপার মনোজ প্রভাকর সহ বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী। এদিকে অশান্ত মণিপুরকে শান্ত করতে রাজ্যপালের দায়িত্ব পেলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। এন বীরেন সিং সরকারের ব্যর্থতা ঢাকতে আস্থাভাজন ভাল্লাকে নিয়োগ দেন নরেন্দ্র মোদী। বিজেপি সরকারের নেওয়া জম্মু কাশ্মীরের 370 ধারা প্রত্যাহারের পর ভূস্বর্গের বিদ্রোহ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়ে সফল হন প্রাক্তন এই সচিব। গেল বছর প্রায় পুরোটা সময় উত্তপ্ত ছিল মণিপুর। কুকি বনাম মেতেই আদিবাসী সংঘর্ষে এখন পর্যন্ত 250 জনের বেশি প্রাণ গেছে মণিপুরে। সংঘর্ষে হাজার হাজার মানুষ ঘর ছাড়া হওয়ার পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় বহু গ্রামের বাড়িঘর। এই আবহে গেল 31 ডিসেম্বর মণিপুরের অশান্তির জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চান মণিপুরের মুখ্যমন্ত্রী। সব ভুলে নতুন করে শুরুর তার এই আহ্বানে সাড়া দেয়নি নাগরিকরা। উল্টো অশান্তি ছড়িয়ে পড়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিপর্যয়ের মুখে পড়ার রাশিয়ার জাহাজ থেকে তেল ছড়াচ্ছে সমুদ্রে। পানিতে ভেসে সেই তেল ক্রাইমিয়ার সমুদ্র সৈকতে এসে পৌঁছেছে বলে জানিয়েছে প্রশাসন। এতে প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা তৈরি হচ্ছে। কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করা যায় তা তারা পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের অভিযোগ, রাশিয়া এখনো পুরনো জাহাজ ব্যবহার করছে বলেই এই দুর্ঘটনা ঘটেছে। আরো জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। গেল মাসে মাঝ সমুদ্রে ঝড়ের মুখে পড়ে বিকল হয়ে যায় রাশিয়ার দুটি ট্যাঙ্কার। এসব ট্যাঙ্কারে থাকা বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রে। স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রশাসন জানায়, এই তেল ক্রিমিয়ার উপকূল পর্যন্ত পৌঁছে গেছে। যে দুটি ট্যাঙ্কার থেকে তেল বের হচ্ছে সেগুলো হচ্ছে ভলগনেফট 212 এবং ভলগনেফট 239। জাহাজ দুটি বেশ পুরনো বলে জানায় রুশ প্রশাসন। সব মিলিয়ে জাহাজ দুটিতে 9,200 টন তেল আছে। এখনো বিকল জাহাজ থেকে তেল অন্য জাহাজে স্থানান্তরিত করা যায়নি, ফলে বিপুল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়ছে। প্রায় 2 লাখ টন বালির মধ্যে তেল মিশে গেছে বলে মনে করা হচ্ছে। এর ফলে বড়সড় প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করা যায় তা পর্যালোচনা করার কথাও জানান তিনি। এছাড়া সমুদ্র থেকে তেল পরিষ্কার না করলে বিপর্যয় ঘটতে পারে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
দেশটির গণমাধ্যম জানায় জলজ প্রাণীদের উদ্ধারে কাজে নেমেছেন 10,000-এরও বেশি মানুষ। ইতোমধ্যে সমুদ্র সৈকত থেকে তুলে ফেলা হয়েছে কয়েক টন বালি। ইউক্রেনের অভিযোগ 21 শতকে কৃষ্ণ সাগরে এত বড় বিপর্যয় ঘটেনি। রাশিয়া এখনও পুরনো জাহাজ ব্যবহার করছে বলেই এই দুর্ঘটনা ঘটেছে। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।